সব বই জ্ঞান দেয় না, কিছু বই মানুষকে বদলে দেয়, আর কিছু বই আছে যেগুলো খুললেই আপনি আর একা থাকেন না। ভ্যাটিকানে একটি নিষিদ্ধ বই, যেটা কেউ পড়ে না, কারণ যারা পড়েছিল তারা আর আগের মানুষ ছিল না। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন ইটালি থেকে রাহাত। তার দাবি, ভ্যাটিকানের লাইব্রেরির ভেতরে একটি নিষিদ্ধ বই স্পর্শ করার পর তার জীবনে এমন কিছু ঘটেছে যা আজও তাকে তাড়া করে বেড়ায়। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই সেই অন্ধকার লাইব্রেরির ভেতরে। ভয়ের আরেক নাম, ভূত FM 9.8। প্রিয় শাহাদাত ভাই, আমি রাহাত। আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটা যদি উপযুক্ত মনে হয় তাহলে আপনার কণ্ঠে পড়ে শোনাবেন। আমি বর্তমানে ইটালিতে থাকি। আমি জানি না আমার এই কথাগুলো কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা কোনো গল্প না। এই ঘটনাটা ঘটার পর আমার রাতের ঘুম, আমার মানসিক শান্তি সব কিছু কেড়ে নিয়েছে, এমনকি আমার স্বাভাবিক জীবনটাও। শাহাদাত ভাই, মানুষ হিসাবে আমরা সবসময় যুক্তিতে বিশ্বাস করতে ভালোবাসি। আমরা ভাবি যা চোখে দেখা যায় না, যা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না, তার কোনো অস্তিত্ব নেই। আমিও ঠিক এই দলেই ছিলাম। আমি ভূতের গল্প শুনতাম ঠিকই, কিন্তু সেটা নেহাতি বিনোদনের জন্য। আমি কখনো ঘুণক্ষরেও ভাবিনি যে আমার মতো একজন সাধারণ মানুষের জীবনে এমন কিছু ঘটবে। আমি ইটালির রোমে আছি প্রায় 7 বছর হলো। দেশ থেকে অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। প্রথম দিকে অনেক কষ্ট করতে হয়েছে। রেস্টুরেন্টে ওয়েটারের কাজ থেকে শুরু করে ক্লিনিং কি করিনি। এরপর পড়াশোনা শেষ করে একটা আইটি ফার্মে মোটামুটি ভালো পজিশনে আমার চাকরি হয়। আমাদের ফার্মটার স্পেশালিটি ছিল ডেটা প্রিজার্ভেশন এবং পুরনো নথি, ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি স্ক্যান করে সেগুলোকে ডিজিটাল আর্কাইভে রূপান্তর করা। এই কাজের কারণে ইটালির অনেক প্রাচীন মিউজিয়াম, লাইব্রেরি আর চার্চে আমার যাওয়ার সুযোগ হয়েছে। পুরনো কাগজের শোধা গন্ধ, প্রাচীন ইতিহাসের ছোঁয়া, এগুলো আমার খুব ভালো লাগতো। কিন্তু গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে আমাদের কোম্পানি এমন একটা প্রজেক্ট পেল যা পুরো ইটালিতে খুব কম কোম্পানি পাওয়ার সৌভাগ্য অর্জন করে। প্রজেক্টটা ছিল খোদ ভ্যাটিকান সিটির, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভসের। যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস হলো এই পৃথিবীর অন্যতম সংরক্ষিত এবং রহস্যময় একটা জায়গা। সাধারণ মানুষের সেখানে প্রবেশাধিকার সম্পূর্ণ নিষেধ। এর ভেতরে এমন সব নথি আছে যা হাজার হাজার বছর পুরনো। বলা হয়ে থাকে চার্চের এমন অনেক অন্ধকার ইতিহাস এই আর্কাইভের ভেতরে বন্দী আছে যা বাইরের দুনিয়া জানলে অনেক কিছুর ভিত নড়ে যাবে। তো যখন আমি শুনলাম যে এই প্রজেক্টের লিড স্ক্যানার হিসাবে আমাকে সিলেক্ট করা হয়েছে, আমার তো রীতিমতো রোমাঞ্চ কাজ করছিল। আমি ভাবছিলাম ইতিহাসের কত না জানা রহস্য আমি নিজ চোখে দেখতে পারবো। কিন্তু শাহাদাত ভাই, আমি জানতাম না কিছু রহস্য মাটির নিচে চাপা থাকাই ভালো। কিছু দরজা কখনো খুলতে নেই, আর আমি সেই ভুলটাই করেছিলাম। প্রথম যেদিন আমি ভ্যাটিকানে গেলাম, চারপাশের পরিবেশটা ছিল অসম্ভব গম্ভীর আর বিশাল। সেন্ট পিটার্স ব্যাসিলিকার সেই বিশালত্ব আর আর্কিটেকচার দেখে যে কোনো মানুষেরই দম আটকে আসবে। আমাকে আর আমার এক ইটালিয়ান কলিগকে নিয়ে যাওয়া হলো একটা বিশাল হল রুমে। সেখানে আমাদের একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করানো হলো। শুধু সাইন করানোই নয়, আমাদের খুব কড়াভাবে বলে দেওয়া হলো ভেতরে আমরা যা দেখব বা পড়ব তা বাইরের দুনিয়ার কারো সাথে শেয়ার করতে পারবো না। এমনকি আমাদের মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ সব বাইরে লকারে জমা রাখতে হলো। আমাদের কাজ ছিল মূলত কিছু পুরনো নথি ডিজিটাল করা। ষোড়শ আর সপ্তদশ শতাব্দীর কিছু চিঠি, হিসেব নিকেশ, পোপদের ব্যক্তিগত ডায়েরির কিছু অংশ আর বেশ কিছু ধর্মীয় পাণ্ডুলিপি। প্রথম সপ্তাহটা খুব স্বাভাবিকভাবেই কাটল। প্রতিদিন সকালে যেতাম, একটা নির্দিষ্ট ডেস্কে বসে অত্যন্ত সাবধানে হাতে সাদা গ্লাভস পরে বইগুলোর পাতা উল্টাতাম আর হাই রেজলিউশন 3D স্ক্যানারে স্ক্যান করতাম। জায়গাটা এত শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজত।
কিন্তু দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার দিনটা ছিল একটু মেঘলা। রোমে তখন হালকা শীত পড়তে শুরু করেছে। দুপুরের দিকে আমাকে কোম্পানির সুপারভাইজার এসে বলল আমার ডিউটি আজ থেকে অন্য একটা সেকশনে। ভ্যাটিকানের একটা নির্দিষ্ট আন্ডারগ্রাউন্ড সেকশনে আমাকে কিছু পুরনো বই স্ক্যান করতে হবে, যেগুলো অনেক বছর ধরে কেউ স্পর্শ করেনি। আমাকে বলা হলো কাজটা খুবই সেন্সিটিভ, তাই আমাকে একা যেতে হবে। আমাকে ওই সেকশনে গাইড করে নিয়ে যাওয়ার জন্য ফাদার গুইডো নামের একজন বয়স্ক যাজক এলেন। ফাদারের বয়স অন্তত 70 বা 75 হবে। ওনার চেহারাটা খুব রুক্ষ ছিল, চামড়ায় গভীর ভাঁজ আর চোখের দৃষ্টিতে এমন একটা শূন্যতা ছিল যে ওনার দিকে তাকালেই কেমন যেন অস্বস্তি হতো। উনি খুব কম কথা বলতেন, শুধু ইশারায় আমাকে ওনার পিছু পিছু আসতে বললেন। সাধারণত আমরা যে ফ্লোরে কাজ করতাম সেটা গ্রাউন্ড ফ্লোর বা তার ওপরের তলায় ছিল, কিন্তু ফাদার গুইডো আমাকে নিয়ে গেলেন এমন একটা করিডোরের দিকে যেখানে আমি গত 1 সপ্তাহে কাউকে যেতে দেখিনি। করিডোরটা শেষ হয়েছে একটা পুরনো কাঠের দরজার কাছে। ফাদার তার পকেট থেকে চাবি বের করে দরজাটা খুললেন। দরজাটা খোলার সাথে সাথে একটা বিকট ক্যাচ ক্যাচ শব্দ হলো, যা নীরবতার মধ্যে আমার কানে এসে তীরের মতো বিঁধল। ভেতরে ঢুকে দেখলাম জায়গাটা সাধারণ লাইব্রেরির মতো একদমই নয়। কোনো জানালা নেই, ঘুটঘুটে অন্ধকার, শুধু সারি সারি লম্বা মেহগানি কাঠের শেলফ। ফাদার দেওয়ালের একটা পুরনো সুইচ টিপলেন। টিম টিম করে কিছু হলুদ লাইট জ্বলে উঠল, কিন্তু তাতে অন্ধকার দূর হওয়ার চেয়ে মেহগানি কাঠের শেলফগুলোর ছায়া যেন আরও দীর্ঘ আর ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। আমাকে একটা কাঠের টেবিলের সামনে বসানো হলো। সেখানে একটা পোর্টেবল স্ক্যানার, একটা ল্যাপটপ আর কিছু যন্ত্রপাতি আগে থেকেই সেট করা ছিল। ফাদার আমাকে আমার কাজের ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। টেবিলের উপর রাখা একটা স্তূপের দিকে ইশারা করে বললেন আমাকে শুধু এই বইগুলোই স্ক্যান করতে হবে। সব বুঝিয়ে দিয়ে উনি যাওয়ার জন্য ঘুরলেন, কিন্তু হঠাৎ কি মনে করে আবার থামলেন। আমার দিকে খুব গম্ভীর ফিসফিসে গলায় বললেন, শোনো, তোমার কাজ শুধু এই টেবিলের ওপর রাখা বইগুলো নিয়ে। ওই যে বাঁ দিকের কোনায় যে শেলফটা দেখছো, তিনি একটা অন্ধকার কোণার দিকে আঙুল তুললেন। ওই অংশের কোনো বই ছোবে না, ওগুলো স্ক্যান করার জন্য নয়। আর সবচেয়ে বড় কথা, ওগুলোর দিকে তাকানোরও কোনো প্রয়োজন নেই। নিজের কাজের বাইরে কৌতূহল এই জায়গায় খুব একটা ভালো ফল দেয় না। ওনার কথা বলার ধরনটা এমন ছিল যে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আমি শুধু ঢোক গিলে মাথা নেড়ে বললাম, জি ফাদার, আমি বুঝতে পেরেছি। উনি আর কোনো কথা না বলে আমাকে সেই ভুতুড়ে হাড় কাঁপানো বেসমেন্টে একা রেখে চলে গেলেন। লোহার দরজাটা বাইরে থেকে বন্ধ হওয়ার শব্দ হলো। আমি মাটির নিচে সম্পূর্ণ একা। আমি কাজ শুরু করলাম। প্রথম 2-3 ঘন্টা একটানা কাজ করার পর আমার ঘাড় আর পিঠ ব্যথা হয়ে আসছিল। জায়গাটার গুমোট পরিবেশের কারণে আমার একটু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি একটু বিরতি নেওয়ার জন্য চেয়ার থেকে উঠলাম। ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, আড়মোড়া ভাঙি। হাঁটতে হাঁটতে আমার চোখ চলে গেল সেই বাঁ দিকের শেলফটার দিকে, ফাদার গুইডো যেটার কথা বলে গিয়েছিলেন। আমি জানি আমার ওদিকে যাওয়া একদমই উচিত হয়নি, কিন্তু মানুষের কৌতূহল জিনিসটা বড়ই মারাত্মক। বারণ করা জিনিসের প্রতি আকর্ষণ মানুষের আদিম স্বভাব। আমি ধীর পায়ে শেলফটার কাছে গেলাম। সেখানে সত্যি একটা লোহার জালের মতো করা ছিল। জালের ভেতর অনেকগুলো বই রাখা। বেশিরভাগ বইয়ের মলাট ধুলোয় ঢাকা, মাকড়সার জালে আটকে আছে। বোঝাই যায় এগুলো যুগের পর যুগ কেউ স্পর্শ করেনি। কিন্তু ওই শেলফের একদম নিচের তাকে এক কোণায় একটা বই ছিল যেটা আমার দৃষ্টি আটকে ফেলল। বইটার গায়ে এক ফোঁটাও ধুলো নেই, পুরো কালো রঙের একটা বই। মলাটে কোনো নাম নেই, কোনো ক্রুশ চিহ্ন বা ধর্মীয় প্রতীক নেই, কিছুই নেই। কিন্তু মলাটের চামড়াটা কেমন যেন অদ্ভুত। সাধারণ পশুর চামড়া দিয়ে পুরনো বই বাঁধানো হয়, এটা আমি জানি, কিন্তু এই বইটার চামড়াটা ছিল অস্বাভাবিক মসৃণ, কালচে। দেখে মনে হচ্ছিল কোনো মানুষের শরীরের চামড়া দিয়ে বাঁধানো। আর তার চারপাশে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল। চিহ্নগুলো ল্যাটিন বা গ্রিক ভাষার মতো নয়। আমি আমার জীবনে ওই রকম চিহ্ন আগে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছিল যেন কতগুলো বিকৃত মুখ হাঁ করে চিৎকার করছে। বইটার দিকে তাকালেই কেমন যেন একটা গা গোলানো অনুভূতি হচ্ছিল। আমি কয়েক পা পিছিয়ে আসবো ভাবলাম। আমার ভেতরের সিক্স সেন্স চিৎকার করে বলছিল, রাহাত, ফিরে যা, তোর টেবিলে ফিরে যা। কিন্তু ভাই, বিশ্বাস করেন, সেই মুহূর্তে আমার মনে হলো বইটা যেন আমাকে ডাকছে।
এটা কোনো ভৌতিক সিনেমার ডায়লগ মনে হতে পারে, কিন্তু আমি সত্যি অনুভব করছিলাম আমার ব্রেন কাজ করছে না। আমার নিজের শরীরের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমার চোখের দৃষ্টি ওই কালো বইটার ওপর লক হয়ে গিয়েছিল। আমি জানি না কেন আমি নিজের অজান্তেই হাত বাড়িয়ে দিলাম। খাঁচার জালের ফাঁকগুলো বেশ বড় ছিল। আমি আমার ডান হাতটা কোনো মতে জালের ভেতর ঢোকালাম। আমার আঙুলগুলো থরথর করে কাঁপছিল। আমি নিজেকে বারবার বলছিলাম, রাহাত, করিস না, ফাদার বারণ করেছে। কিন্তু আমার হাতটা যেন চুম্বকের মতো বইটার দিকে এগিয়ে যাচ্ছিল। আমি বইটা ছুঁয়ে ফেললাম, আর সেই মুহূর্তেই মনে হলো আমি একটা বড় ভুল করে ফেলেছি। ছোঁয়ার সাথে সাথেই আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। কারেন্টের শক খাওয়ার মতো একটা ঝটকা লাগলো আমার শরীরে। বইটার চামড়াটা ঠান্ডা হওয়ার কথা, কারণ বেসমেন্টটা অসম্ভব ঠান্ডা, আর বইটা একটা লোহার টাকে রাখা। কিন্তু না, বইটার মলাটটা ছিল হালকা গরম, ঠিক যেন একজন জীবিত মানুষের শরীরের তাপমাত্রা যেমন থাকে ঠিক তেমন। আমার মনে হলো আমি একটা জ্যান্ত মাংসপিণ্ড স্পর্শ করেছি, আর সেই মুহূর্তেই ওই বিশাল বেসমেন্টের পরিবেশটা পুরোপুরি বদলে গেল। আমার চারপাশের বাতাস যেন শূন্য হয়ে গেল। নিঃশ্বাস নিতে গিয়ে দেখলাম ফুসফুসে বাতাস ঢুকছে না। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি স্পষ্ট অনুভব করলাম আমার ঠিক পেছনে, আমার কাঁধের খুব কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না, কোনো পায়ের আওয়াজ পাইনি, কিন্তু আমি অনুভব করছিলাম কেউ একজন আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাসটা এতটাই ঠান্ডা ছিল যে আমার ঘাড়ের লোমগুলো খাড়া হয়ে গিয়েছিল, আর সেই সাথে একটা বিশ্রী গন্ধ, পচা মাংস আর পোড়া সালফারের গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। গন্ধটা এত তীব্র ছিল, মনে হচ্ছিল শ্বাস নিলেই ভেতরটা পচে যাবে। ভয়ে আমার হার্টবিট তখন পাগলের মতো চলছিল। মনে হচ্ছিল বুকের খাঁচা ভেঙে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। আমি এক ঝটকায় বইটা থেকে হাত সরিয়ে নিলাম। আমার মনে হলো আমি যদি এখন পেছনে না তাকাই, ওই জিনিসটা আমার ঘাড় মটকে দেবে। আমি সাহস করে চোখ খিঁচে বন্ধ করে এক লাফে ঘুরে তাকালাম। আমার দুই হাত মুষ্টিবদ্ধ। আমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কেউ নেই। পুরো জায়গাটা একদম ফাঁকা। সেই সারি সারি মেহগনি কাঠের শেলফ আর টিমটিমে হলুদ আলো ছাড়া আর কিচ্ছু নেই। আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কপালে জমে থাকা ঠান্ডা ঘাম মুছলাম। নিজেকে বোঝালাম, রাহাত, তুই বেশি ভাবছিস। এই গুমোট অন্ধকার ঘরে একা একা কাজ করতে গিয়ে তোর ক্লাস্ট্রোফোবিয়া বা হ্যালুসিনেশন হচ্ছে, এসব কিচ্ছু না। আমি আবার আমার কাজের টেবিলের দিকে ফিরে যাওয়ার জন্য পা বাড়াবো, ঠিক তখনই আমার মনে হলো আমার পেছনের শেলফ থেকে একটা খসখস শব্দ হলো, চামড়ার সাথে কাঠ ঘষার শব্দ। আমি আবার তাকালাম, কেউ নেই। কিন্তু শাহাদাত ভাই, আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি যদিও কাউকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার ভেতরের সিক্সথ সেন্স চিৎকার করে বলছিল আমি একা ছিলাম না। ওই ঘরের প্রতিটা অন্ধকার কোণা থেকে কেউ বা কিছু একটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। সেই দৃষ্টিটা ছিল অসম্ভব হিংস্র আর লোভী। আমি কাজ গুটিয়ে চলে আসার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম আজকের মতো অনেক হয়েছে, আর এক মুহূর্ত আমি এই নরকে থাকব না। কিন্তু আমার চোখ আবার গেল ওই খাঁচাটার দিকে। আমি দেখলাম বইটা আগে যেভাবে রাখা ছিল এখন সেভাবে নেই। বইটা একটু সামনের দিকে এগিয়ে এসছে। আমি জানি এটা ফিজিক্যালি অসম্ভব, কিন্তু আমি সম্মোহিতের মতো আবার সেটার কাছে গেলাম। আমার হাত কাঁপছিল। আমি জালের ফাঁক দিয়ে হাত গলিয়ে বইটা টেনে বের করলাম। বইটা সাইজে খুব বেশি বড় না হলেও এর ওজন ছিল অস্বাভাবিক বেশি। মনে হচ্ছিল এক খণ্ড সীসা তুলে ধরেছি। আমি বইটা খুললাম। বইয়ের পাতাগুলো সাধারণ কাগজের মতো নয়, কেমন যেন হলদেটে, খসখসে, আর জায়গায় জায়গায় ছোপ ছোপ কালচে দাগ। আর ভেতরের লেখাগুলো অদ্ভুত লেখা, লাল রঙের কালি দিয়ে লেখা। কিন্তু কালিগুলো দেখে মনে হচ্ছিল এখনো কাঁচা, যেন এইমাত্র কেউ তাজা রক্ত দিয়ে লিখেছে। লেখাগুলো ল্যাটিন হরফের মতোই, কিন্তু সব উল্টো বাঁকা। আমি একটা শব্দও বুঝতে পারছিলাম না, কিন্তু লেখাগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা সাংঘাতিকভাবে ঘুরতে শুরু করলো। মনে হচ্ছিল অক্ষরগুলো যেন বইয়ের ওপর কিলবিল করছে, সাপের মতো নড়াচড়া করছে। প্রতিটা অক্ষর যেন জীবন্ত। হঠাৎ সেই পিনপতন নীরবতার মধ্যে একটা শব্দ হলো, খুব আস্তে, ফিসফিস করে। শব্দটা আমার কানের কাছে নয়, মনে হলো যেন আমার মাথার খুলির ভেতরেই কেউ কথা বলছে। একটা পুরুষালী, খুব ভারী, কর্কশ আর অমানবিক গলা।
গলাটা এতটাই নিচু খাদের ছিল যে শুনলে হাড়ের ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। গলাটা বাংলায় নয়, ইতালিয়ান ভাষাতেও নয়, কিন্তু অদ্ভুতভাবে, আমি জানি না কিভাবে, আমি ঠিক বুঝতে পারছি সে কি বলছে। সে ফিস ফিস করে বলল, পড়। আমার পুরো শরীর বরফ হয়ে গেল। আমি নিঃশ্বাসও নিতে পারছিলাম না। আমার হাত দুটো এমনভাবে জমে গিয়েছিল যে আমি বইটা ফেলতেও পারছিলাম না। আমি সর্বশক্তি দিয়ে কাঁপতে কাঁপতে বইটা সজোরে বন্ধ করলাম। এক ঝটকায় সেটা আবার শেলফের জালের ভেতর ছুঁড়ে মারলাম, কিন্তু শব্দ থামেনি। সেই ফিসফিসানিটা এবার আরও বাড়তে শুরু করলো। একটা গলা থেকে মনে হলো অনেকগুলো গলা একসাথে ফিসফিস করছে। বেসমেন্টের প্রতিটা কোণা থেকে ফিসফিস শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। পড়, পাতা উল্টাও, আমাদের মুক্ত করো, পড়। আমি 2 হাত দিয়ে কান চেপে ধরলাম, কিন্তু শব্দগুলো কানের ভেতর দিয়ে নয়, সরাসরি আমার মগজে আঘাত করছিল। চারপাশের সেই হলুদ লাইটগুলো হঠাৎ করে কাঁপতে শুরু করলো, ভোল্টেজ আপ ডাউন করার মতো। আর সেই সাথে সেই ভয়ঙ্কর পচা মাংসের গন্ধটা এতটাই তীব্র হয়ে গেল যে আমার বমি আসার উপক্রম হলো। আমি দেখলাম আমার কাজের টেবিলের উপর রাখা ল্যাপটপের স্ক্রিনটা একা একাই অন অফ হচ্ছে। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি। টেবিলের উপর আমার ল্যাপটপ, স্ক্যানার, আমার জ্যাকেট সব ফেলে রেখে আমি পাগলের মতো দৌড় দিলাম। সেই বিশাল লোহার দরজাটার কাছে গিয়ে পুরো শরীরের ভার দিয়ে দরজাটা ঠেলে কোনো মতে বাইরে বেরোলাম। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় আমার মনে হচ্ছিল কেউ আমার পেছন পেছন তাড়া করে আসছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার পায়ের শব্দের ঠিক পেছনেই আরেকটা ভারী পায়ের শব্দ। আমি কয়েকবার পাথরের সিঁড়িতে হোঁচট খেয়েছি, হাঁটু ছিলে রক্ত বের হয়ে গেছে, কিন্তু আমি থামিনি। একবার আমার মনে হলো সিঁড়ির নিচ থেকে একটা ঠান্ডা হাত আমার গোড়ালিটা ছুঁয়ে গেল। আমি এক লাফে ওপরে উঠে এলাম। ওপরে উঠে দেখলাম ফাদার গুইদো করিডোরে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা পুরনো জপমালা। আমাকে ওই অবস্থায় দেখে তিনি চমকে গেলেন। আমার হাঁটু দিয়ে রক্ত পড়ছে, আমি ঘামে ভিজে একাকার আর পাগলের মতো হাঁপাচ্ছি। আমি হাঁপাতে হাঁপাতে তাকে বললাম, ফাদার, নিচে নিচে কিছু একটা আছে, ওই কালো বইটা, ওটা কথা বলে। আমার কথা শোনার সাথে সাথে ফাদারের চেহারাটা মুহূর্তের মধ্যে কাগজের মতো সাদা হয়ে গেল। উনার চোখের দৃষ্টিতে আমি দেখলাম চূড়ান্ত আতঙ্ক। উনি আমাকে একটা কথাও জিজ্ঞেস করলেন না, শুধু আমার হাত ধরে প্রায় হিচড়াতে হিচড়াতে মেইন গেটের দিকে নিয়ে গেলেন। উনি আমাকে ভ্যাটিকানের বাইরে বের করে দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে খুব অদ্ভুত আর করুণ একটা গলায় শুধু একটা কথা বলেছিলেন, তুমি যা ছুঁয়েছ তা ঈশ্বরের নয়। তুমি আজ থেকে আর কখনো এখানে আসবে না। ঈশ্বর তোমার আত্মাকে রক্ষা করুন। সেদিন বিকেলে আমাকে কোম্পানি থেকে ফায়ার করা হয়। কারণ হিসেবে বলা হয় আমি ভ্যাটিকানের রুলস ব্রেক করেছি এবং ওদের প্রপার্টির ক্ষতি করেছি। কিন্তু আমার কাছে তখন চাকরি যাওয়ার চেয়ে বড় চিন্তা ছিল আমার নিজের জীবন। আমার মাথার ভেতর তখনও সেই ফিসফিস শব্দটা ঘুরপাক খাচ্ছিল। আমি আমার রোমের ছোট্ট অ্যাপার্টমেন্টে ফিরে এলাম। আমার ফ্ল্যাটটা 4 তলায়। আমি ভাবলাম আমি তো ওখান থেকে চলে এসেছি, ভ্যাটিকানের ওই বেসমেন্ট থেকে আমি অনেক দূরে, সব ঠিক হয়ে যাবে। আমি দরজায় ডাবল লক করে শুয়ে পড়লাম। কিন্তু আমি ভুল ছিলাম, মারাত্মক ভুল ছিলাম। সেই রাত থেকে আমার জীবনের সব কিছু বদলে গেল। আমি ঘুমাতে পারতাম না। বিছানায় শুলেই আমার মনে হতো ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। হিটার ফুল ভলিউমে দিয়ে রাখলেও সেই ভ্যাটিকানের বেসমেন্টের মতো হাড় কাঁপানো ঠান্ডায় আমি কাঁপতাম। আমি চোখ বন্ধ করলেই দেখতে পেতাম সেই কালো বইটা, সেই মানুষের চামড়ায় মোড়ানো মলাট আর সেই লাল রঙের উল্টো লেখাগুলো। আর তার চেয়েও ভয়ঙ্কর ছিল সেই ফিসফিসানি। রাত 2টো কি 3টের দিকে হঠাৎ করে আমার ঘরের কোনো একটা অন্ধকার কোণা থেকে ফিসফিস শব্দ আসত, পড়ো, পাতা উল্টাও। আমি ধরফর করে উঠে লাইট জ্বালিয়ে দিতাম। পুরো ঘর খুঁজতাম, খাটের নিচে, আলমারির ভেতরে, কিন্তু কাউকে পেতাম না। কিন্তু আমি জানতাম কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমার ঘরের অন্ধকার কোণাগুলোতে তাকালে মনে হতো অন্ধকারটা যেন সাধারণ অন্ধকারের মতো নয়, সেটা যেন জমাট বেঁধে আছে। ছায়াগুলো যেন নিজে নিজেই নড়াচড়া করছে। আমার মনে হতো আমার ঘরের সিলিংয়ে কেউ আটকে আছে আর ঠিক আমার মাথার ওপর থেকে আমার দিকে তাকিয়ে হাসছে। ঘটনার ঠিক 5 দিন পর, সেদিন বৃহস্পতিবার রাত। আমার চোখে গত 5 দিন ধরে একটুও ঘুম নেই। টানা না ঘুমানোর কারণে আমার চোখ বসে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, শরীর দুর্বল হয়ে কাঁপছে। রাত তখন প্রায় 3টে বাজে। আমি বাথরুমে গেলাম মুখে একটু ঠান্ডা পানি দেওয়ার জন্য।
বেসিনের ওপর একটা বড় আয়না। বাথরুমের লাইটটা একটু ফ্লিকার করছিল। আমি ট্যাপ ছেড়ে চোখে মুখে পানি দিলাম। তারপর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে যখন আয়নার দিকে তাকালাম, শাহাদাত ভাই, আমি চিৎকার দিতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয়নি। আমার কণ্ঠনালী যেন কেউ চেপে ধরেছিল। আমি দেখলাম আয়নায় আমার প্রতিবিম্বের ঠিক পিছনে বাথরুমের দরজার কাছে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু স্বাভাবিক মানুষের চেয়ে অনেক লম্বা, প্রায় 7 বা 8 ফুট লম্বা হবে। মাথাটা বাথরুমের ছাদের কাছাকাছি ছুঁয়ে আছে। ওর কোনো নির্দিষ্ট আকার নেই, কোনো চোখ মুখ নেই, পুরোটা কুচকুচে কালো ধোঁয়ার মতো একটা অবয়ব। কিন্তু আমি আয়নার ভেতর দিয়ে স্পষ্ট অনুভব করতে পারছিলাম যে ওটা সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। ওর উপস্থিতিতে বাথরুমের বাতাস এতটাই ভারী হয়ে গিয়েছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি ধীরে ধীরে শরীরটাকে কোনো রকমে ঘুরিয়ে পেছনে তাকালাম। কেউ নেই, বাথরুমের দরজা সম্পূর্ণ ফাঁকা। কিন্তু আমি যখন আবার আয়নার দিকে তাকালাম, ছায়াটা তখনও আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়েই নেই, এবার ছায়াটার ভেতর থেকে একটা লম্বা কালো হাড়গিলে হাত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আয়নার ভেতর থেকে হাতটা যেন বাইরের দুনিয়ায় বেরিয়ে আসতে চাইছে। আমি স্পষ্ট শুনতে পেলাম সেই একই গলা আমার কানের খুব কাছে ফিস ফিস করে বলল, তুমি ছুঁয়েছিলে, তুমি এখন আমাদের। এরপর আর আমার কিছু মনে নেই। আমি জ্ঞান হারিয়ে বাথরুমের ফ্লোরে পড়ে গিয়েছিলাম। পরদিন সকালে আমার এক বাঙালি বন্ধু, যে আমার সাথে পার্ট টাইম কাজ করত, সে আমাকে ফোন করে না পেয়ে আমার বাসায় আসে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে সে আমাকে বাথরুমের ফ্লোরে অজ্ঞান অবস্থায় পায়। সে আমাকে উদ্ধার করে একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছেও নেওয়া হয়। ডাক্তার আমাকে কড়া ডোজের ঘুমের ওষুধ দেয়, বলে এগুলো সব স্ট্রেস, চাকরি হারানো আর স্লিপ ডিপ্রাইভেশন বা ঘুম না হওয়ার কারণে হ্যালোসিনেশন। কিন্তু আমি জানি ভাই, এটা কোনো হ্যালোসিনেশন না। আমি বুঝলাম আমি ভ্যাটিকানের ওই বেসমেন্টে যেটাকে ছুঁয়েছিলাম, ওটা শুধু একটা পুরনো বই ছিল না, ওটা একটা দরজা ছিল, অশুভ দুনিয়ার একটা দরজা। আর আমি আমার নিজের হাতে আমার বোকামির কারণে ওই দরজাটা খুলে দিয়েছি। ওই বইয়ের ভেতরে এমন কিছু একটা বন্দি ছিল যেটার সাথে মানুষের বা এই পৃথিবীর কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি ইটালির কয়েকটা চার্চে গিয়েছি, অনেক ফাদারদের সাথে কথা বলেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে রাজি হয়নি যখন তারা শুনেছে ঘটনাটা ভ্যাটিকানের ওই নিষিদ্ধ অংশের সাথে জড়িত। সবাই শুধু আমার জন্য প্রার্থনা করে আমাকে বিদায় করে দিয়েছে। আমি এখন দেশে ফিরে আসার চেষ্টা করছি, কিন্তু আমি জানি আমি যেখানেই যাই না কেন ওটা আমাকে ছাড়বে না। আজও আমি জানি ওটা আমার সাথে এসেছে, কারণ মাঝরাতে আমি এখনো শুনি, পাতা উল্টাও, আমাদের মুক্ত করো। প্রিয় শ্রোতারা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার সাথে যদি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, আমাদের কাছে পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আর নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা শুনতে ভূত FM 9.8 সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আপনি যদি কখনো কোনো পুরনো বই পান যার ওপর কোনো নাম নেই, তাহলে খুলবেন না, কারণ কিছু দরজা একবার খুললে সেগুলো আর বন্ধ হয় না। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনাটিতে। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন শাকিল। বেশ কয়েক বছর আগে একটি গ্রামে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই মূল ঘটনাটিতে। আজ আবার শুনতে পাচ্ছ শব্দটা? আমার স্বপ্নে ভিতরেই রোজ এভাবেই আসে। ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আমি শাকিল বলছি। আপনি কেমন আছেন জিজ্ঞেস করব না, আমি জানি আপনি সব সময় ভালো থাকেন। আমি আজকে একটি ঘটনা শেয়ার করব, আর একটা কথা বলি, এটা আমার প্রথম ঘটনা। ভালো লাগলে পরে আরও শোনাবেন। বেশ কয়েক বছর আগের কথা। এক গ্রামে এক প্রভাবশালী জমিদারের মেয়ে হঠাৎ করেই খুব অদ্ভুত আচরণ শুরু করল। মেয়েটি সারাদিন একা একা কথা বলতো, বিশাল ভারী সব আসবাবপত্র একাই এক হাত দিয়ে তুলে ফেলত,
আর মাঝে মাঝে এমন ভাষায় কথা বলতো যা কেউ কোনোদিন শোনেনি। বড় বড় ডাক্তার আর কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে, তখন খবর পাওয়া গেল পাশের জেলার এক সাদাসিধে হুজুরের। তিনি খুব বেশি কথা বলতেন না, সারাদিন তসবিহ আর ইবাদতে মগ্ন থাকতেন। জমিদার সাহেব অনেক অনুরোধ করে হুজুরকে তার বাড়িতে নিয়ে এলেন। হুজুর যখন ঘরে ঢুকলেন, তখন মেয়েটি, যার ওপর জিনের আছর ছিল, হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। সে কর্কশ গলায় বলল, ওহে হুজুর, ফিরে যাও, আমার সাথে তুমি পারবে না, আমি ওকে নিয়ে তবেই ছাড়ব। হুজুর কোনো ভয় পেলেন না। তিনি শান্তভাবে মুচকি হাসলেন এবং মেঝের উপর একটি লাঠি দিয়ে একটা গোল দাগ বা হিসার দিলেন। তারপর মেয়েটির দিকে না তাকিয়ে তিনি নিজের জায়নামাজ পেতে নামাজ পড়তে বসলেন। হুজুর যখন জোরে জোরে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন, পুরো ঘর যেন কেঁপে উঠতে শুরু করল। জানলার কাঁচগুলো চড়চড় করে ফেটে গেল। মেয়েটি চিৎকার করে হুজুরকে গালাগালি করতে লাগল এবং আক্রমণের জন্য তেড়ে এলো। কিন্তু দেখা গেল, হুজুরের দেওয়া সেই গোল দাগের কাছে আসতেই সে অদৃশ্য এক দেয়ালে বাধা পেয়ে ছিটকে পেছনে পড়ে যাচ্ছে। জিনটি বুঝতে পারল এই হুজুর সাধারণ কেউ নন। সে এবার হুজুরকে ভয় দেখানোর জন্য ঘরের ভেতর আগুনের কুণ্ডলী তৈরি করল, কিন্তু হুজুর অটল। তার তিলাওয়াত থামল না। জিনের আত্মসমর্পণ। এক পর্যায়ে ঘর থেকে এক বিভৎস আর্তনাদ ভেসে এলো। দেখা গেল জানলার পাশে একটা ছায়ার মতো কুৎসিত অবয়ব যন্ত্রণায় ছটফট করছে। হুজুর তিলাওয়াত শেষ করে শান্ত গলায় বললেন, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া বড় গুনাহ। তুমি যদি এখনই এই মেয়েকে ছেড়ে না যাও, তবে আমি তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দেব। জিনটি তখন মানুষের ভাষায় মাফ চাইতে শুরু করল। সে বলল, হুজুর, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আমি বাড়ির পেছনের ওই বিশাল পুরনো নিম গাছটা উপড়ে ফেলে দিয়ে যাব, যাতে আপনারা বোঝেন আমি চলে গেছি। হুজুর বললেন, না, কোনো ক্ষতি করে যাওয়া চলবে না, আল্লাহর হুকুমে শান্তভাবে যাও। শেষ পরিণতি। হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল এবং ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। মেয়েটি বেহুশ হয়ে মেঝেতে পড়ে গেল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে একদম সুস্থ। সে কিছুই মনে করতে পারল না যে গত কয়েকদিন তার সাথে কি হয়েছিল। হুজুর কোনো টাকা বা উপহার গ্রহণ করলেন না। তিনি শুধু বললেন, সবই আল্লাহর রহমত, আমি শুধু উসিলা মাত্র। এই বলে তিনি তার সেই পুরনো ছাতা আর তসবিহ নিয়ে আবার হেঁটে নিজের গন্তব্যে রওনা দিলেন। হুজুরদের নিয়ে এমন অনেক ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে, যেখানে আত্মিক শক্তি দিয়ে অশুভ শক্তিকে দমন করার কথা শোনা যায়। প্রিয় শ্রোতারা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার সাথে যদি এমন কোনো ভয়ঙ্কর বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে, আমাদের কাছে পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় গোপন রাখা হবে, ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আর নতুন নতুন বাস্তব ভয়ঙ্কর ঘটনা শুনতে ভূত FM 98 সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আপনি যদি কখনো এমন কাউকে দেখেন যে হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে, তাহলে শুধু ভয় পাবেন না, কারণ সবকিছুই রোগ নয়। কিছু জিনিস আছে যা আমরা বুঝতে পারি না। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।